আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি বরাবরের মতো ভালোর দলে আছেন। আমি ভূত.com-এর নিয়মিত শ্রোতা বলবো না, তবে সময় পেলে শোনা হয়। আমি ইয়াসমিন তিথি, গাজীপুর থেকে লিখছি। ঘটনাটি আমি শুনেছি আমার প্রতিবেশী এক চাচির থেকে। আমি ছোট থেকেই বেশ সাহসী এবং ভৌতিক ঘটনা শুনতে খুব পছন্দ করি, কিন্তু আমার সাথে কখনো প্যারানর্মাল কোনো কিছু ঘটেনি। তাই আমাকে ভয় দেখানোর জন্য চাচি একদিন বললেন আমাকে তার জীবনে ঘটে যাওয়া একটা ঘটনা বলবেন। আমিও বেশ আনন্দিত হয়েছিলাম। 2020 সালের জানুয়ারি মাসে উনি ঘটনাটি আমাকে শেয়ার করেন। তারিখটা আমার সঠিক মনে নেই। যাই হোক, আমি ঘটনা শুরু করছি। সঙ্গত কারণে আমি ওনার ছদ্মনাম বন্যা ব্যবহার করছি। বিশেষ দ্রষ্টব্য চাচির জীবনের শুরু থেকে বলছি, কারণ এটার সাথে এই ঘটনার সংযোগ রয়েছে। ঘটনাটি বেশ বড় হবে, ধৈর্য না হারিয়ে পুরো ঘটনাটি শোনার অনুরোধ করছি। বলছেন বন্যা চাচি তার ভাষায়। আমার বাবার বাড়ি পাবনা জেলায়। আমার বয়স যখন 5 বছর তখন আমার মা মারা যায়। বাবার একটা বিয়ে করেন। সৎ মা আমাকে খুব মারধর করত, ঠিকমতো খেতে দিত না, বাবাও কিছু বলতো না। আমি স্কুলে পড়তে চাইলে মারত। এভাবেই চলছে আরো কিছু বছর। যখন আমার বয়স 12 থেকে 13, তখন বাবা পাশের বাড়ির এক ছেলের সাথে আমাকে বিয়ে দেয়। সেখানেও আমাকে খুব টর্চার করত। সহ্য করতে না পেরে বিয়ের 3 মাসের মাথায় আমি পালিয়ে আমার নানা বাড়ি বগুড়ায় চলে যাই। কিন্তু তারা আমাকে কি দেখবে? তাদের অবস্থা নুন আনতে পান্তা ফোরানোর মতো। দুবেলা খেতে দেওয়ার বিনিময়ে আমি তাই পরের বাড়িতে কাজ করতাম, কখনো খেতে কাজ করতাম। এমনি একদিন খেতে কাজ করে বাড়ি ফেরার পথে মাথা ঘুরে রাস্তায় সেন্সলেস হয়ে পড়ে যাই। এক ট্রাক ড্রাইভার আমাকে দেখে এবং সে আমার হুঁশ ফেরায়, আমাকে বাড়ি নিয়ে যায়। সব শুনে উনি আমাকে দত্তক নেন, কারণ ওনার মেয়ে ছিল না, একটা ছেলে। যাই হোক, ওই বাড়িতে আমি বেশ ভালোই ছিলাম। আমাকে আমার পালিত বাবা অনেক ভালোবাসতেন। আমার ভাই আমার থেকে বড় ছিল, সে যে স্কুলে পড়তো সেখানে আমাকেও ভর্তি করিয়ে দেয়। আমার মা, মানে পালিত মা, সেও আমাকে আদর করত। তবে আস্তে আস্তে মা কেমন যেন পাল্টে যেতে থাকলো, জানি না কেন। তখন আমি ক্লাস 5-এ পড়ি। আমার ভাই কলেজে উঠেছে। ভাইয়ের কাছে মোবাইল ছিল। যখন ভাই মোবাইল চার্জে লাগিয়ে বাইরে যেত, আমি লুকিয়ে টিপাটিপি করতাম। এভাবে এক ছেলের সাথে আমার পরিচয় হয়। যেহেতু আমার পালিত মায়ের ব্যবহার তখন আমার প্রতি ভালো ছিল না, তাই আমি পালিয়ে যাই ওই ছেলের কাছে। 2014 সাল। ছেলের নাম আবির। বাড়ি সিরাজগঞ্জ জেলার কামারখন্দ থানার জামতৈল গ্রামে। আমি যেদিন ওই বাড়িতে যাই, ওই দিন রাতেই আমাদের বিয়ে দেয়া হয়। আমার শ্বশুর মেনে নিয়েছিলেন, তবে শাশুড়ির মত ছিল না। তবুও বিয়ের পর উনি কয়েকদিন বেশ ভালোই ছিলেন। তারপর আমার পরিবার এবং আমার আগের বিয়ে সম্পর্কে তারা জানতে পারেন। আমার শাশুড়ি লোভী মানুষ ছিলেন। তিনি আমাকে মেনে নেবেন যদি আমার বাবা তাকে টাকা দেন। আমার বাবাকে, অর্থাৎ আমার আসল বাবাকে ডাকা হয়। সে তো আমার পরিচয়ই দেবে না। পরে শাশুড়ি আমাকে আর ওখানে থাকতে দিতে রাজি হন না, তবে আমার শ্বশুর তাকে আটকায়। এভাবে এক জাহান্নাম থেকে অন্য জাহান্নামে গিয়ে পড়লাম আমি। আমার স্বামী এবং শ্বশুর আমাকে অনেক ভালোবাসতেন, তবে শাশুড়িকেও যথেষ্ট ভয় পেয়ে চলতেন সবাই। আমি অনেক চেষ্টা করেছি শাশুড়ির মন জয় করার, পারিনি। এভাবে বিয়ের 1 বছর পূর্ণ হওয়ায় শাশুড়ি রাতে ঘুমিয়ে যাওয়ার পর আমার স্বামী রাতে লুকিয়ে আমাকে বাইরে নিয়ে যায় ঘুরতে। তখন রাত 11টা থেকে 12টা বাজে। গ্রাম এলাকা, তাই বাইরে কোনো মানুষ নেই আমরা ছাড়া। আমরা একটা ব্রিজের ওপর দাঁড়িয়ে গল্প করছিলাম। আমার চুল খোলা ছিল। প্রায় আধ ঘন্টা পর আমি অনুভব করি আমার গায়ে কেমন যেন একটা ঠান্ডা বাতাস লাগলো। তখন গরমকাল ছিল, বাতাস বইছিল, তবে ওই বাতাসটা একটু আলাদা ছিল। যাই হোক, আমি সব কিছু মনে করিনি। ওই দিনের মতো লুকিয়ে বাসায় চলে আসি। ঘটনা এখান থেকে শুরু। এরপর থেকে আমি প্রায় রাতে শাড়ি পরে সেজেগুজে বিছানার উপর দাঁড়িয়ে নাচানাচি করতাম। আমার স্বামী আমাকে থামতে বললে আমি তাকে মারতে যেতাম। কিছুক্ষণ ধস্তাধস্তি করার পর আমি বেহুশ হয়ে যেতাম এবং হুঁশ ফিরলে আমার কিছুই মনে থাকতো না। এই ঘটনা বেশ কয়েকদিন চলছে, কিন্তু আমার স্বামী তখনও বাড়িতে কিছু জানায়নি, যেহেতু ঘটনাটা শুধু রাতেই ঘটত। তবে আমার ননদ একদিনে সব দেখে ফেলে এবং আমার শাশুড়িকে জানায়। আমার শাশুড়ি আমাকে হেল্প করবে তো দূরের কথা, বরং আমাকে ডাইনি বলে গালি দিতে থাকে। তবে আমার শ্বশুর একজন হুজুর ডেকে আনেন। হুজুর আমাকে দেখে বলেন বাতাস লেগেছে। এই বলে তিনি আমাকে কিছু তাবিজ দেন। তারপর আমার আর কোনো সমস্যা হয়নি। আমার বিয়ের 2 বছর পর আমি কনসিভ করি।
আমার শাশুড়ি এই খবরে মোটেও খুশি ছিলেন না। আমার তখন 2 মাস চলে। আমার শাশুড়ি আমাকে একটা ঔষধ দিয়ে বললেন খেলে নাকি বাচ্চা ভালো হবে। আমি পড়ালেখা জানি না, আমি খেয়েও নিলাম। তার 2 ঘন্টা পর আমার ব্লিডিং হওয়া শুরু হলো। আমি এতদিন ওনাকে সন্তুষ্ট করার অনেক চেষ্টা করেছি, কিন্তু এইবার আমি রেগে গেলাম, চিৎকার করতে শুরু করলাম। আমার শ্বশুর রাজশাহীতে একটা ব্যাংকে চাকরি করতেন, তিনি ওখানেই থাকতেন, প্রতি সপ্তাহে বাড়ি আসতেন। উনি এসব দেখে আমাকে আর আবিরকে রাজশাহী নিয়ে গেলেন আর ওনার কাছেই থাকতে বললেন। তবে শাশুড়ি যেন না জানে। ওখানে কিছুদিন ভালোই ছিলাম, তবে হঠাৎ একদিন রাতে আমি নাকি ভয়ঙ্কর সুরে আবিরের নাম ধরে ডাকছিলাম। আবির ভয় পেয়ে আমার শ্বশুরকে ডাকলে তিনি সূরা পড়ে কোনোভাবে আমাকে ওই দিন শান্ত করেন। কিন্তু এরকম প্রায় হতে থাকলো। আমি প্রচুর চিৎকার করতাম, প্রতিবেশীরাও আমার জন্য ঘুমাতে পারত না। আমার শ্বশুরকে অভিযোগ করতে লাগলো। কোনো উপায় না পেয়ে আমার শ্বশুর আবার একজন হুজুর নিয়ে আসলেন। হুজুর ঘরে ঢোকা মাত্রই আমি অকথ্য ভাষায় তাকে গালিগালাজ করতে থাকলাম এবং চলে যেতে বললাম, কিন্তু হুজুর গেলেন না। উনি দোয়া পড়ে আমাকে ফুঁ দিলেন। এভাবে কিছুদিন চলার পর আমি বেহুশ হয়ে গেলাম। তারপর আমার শ্বশুরকে একটা তাবিজ দিয়ে বললেন, আমি এখনই কিছু বলতে পারছি না, আপাতত ওনাকে বেঁধে দেন, এতে আল্লাহর কালাম লেখা আছে, যাই থাকুক না কেন ওনার কাছে আসতে পারবে না। তারপরে যদি কাজ না হয় আমাকে জানাবেন। এই বলে উনি চলে গেলেন। আবির আমার হাতে তাবিজ বেঁধে দিল। ওই দিন কিছু হয়নি, তবে মাঝরাতে আমি আবার ভয়ঙ্কর কণ্ঠে আবিরকে ডাকলাম এবং তাবিজ আবিরের গায়ে ছুঁড়ে মারলাম। বললাম, কি মনে করেছিস তাবিজ দিয়ে আমাকে সরিয়ে রাখতে পারবি? তোকেও মারবো, তোর বাপকেও মারবো, ওই হুজুরকেও মারবো। আবির এসব শুনে ভয়ে ঘর থেকে বের হয়ে দরজায় তালা মেরে দেয়। তারপর আমি খোল খোল বলে চিৎকার করতে থাকি। ফজরের আজান পর্যন্ত আমি নাকি এরকম চিৎকার করছিলাম। তারপর আবির কোনো শব্দ শুনতে না পেয়ে দরজা খুলে দেখে আমি বেহুশ হয়ে মেঝেতে পড়ে আছি। পরে আমার শ্বশুর আর আবির আমাকে ধরে বিছানায় শুইয়ে দেয় আর ওই হুজুরকে কল করে। হুজুর আজ ব্যস্ত, তাই পরের দিন আসবেন বলে ফোন রেখে দেন। আবির হুজুরের দেয়া তাবিজটা আমাকে পরিয়ে দেয়। ওই দিন আমার সাথে আর কিছু হয়নি। পরের দিন আমার শ্বশুর অফিসে যাওয়ার আগেই ইলিশ মাছ, গরুর মাংস কিনে দিয়ে যান। হুজুর আসতে আসতে দুপুর হয়ে যাবে। আবির কোনো চাকরি করতো না, তাই ও বাসাতেই থাকতো। যাই হোক, আবির বাজার এনে আমাকে রান্না করতে বলে। তখন আমি একদম স্বাভাবিক, আমি কাটাকাটি করার জন্য ওগুলো নিয়ে রান্নাঘরে যাই আর আবির ঘরে বসে টিভি দেখছিল। কিছুক্ষণ পর আবির রান্নাঘরে এসে দেখে আমি ইলিশ মাছ কেটে ওগুলোর নাড়ি ভুড়ি আঁশ যেগুলো ছিল সেগুলো বসে বসে খাচ্ছি। আবিরকে দেখে ভয়ঙ্কর হাসি দিয়ে ওকেও খেতে বলি। আবির কি করবে বুঝতে না পেরে আমাকে রান্নাঘরে আটকে রেখে আমার শ্বশুরকে কল করে। আমার শ্বশুর বাসায় এসে রান্নাঘর খুলে দেখে আমি মেঝেতে বেহুশ হয়ে পড়ে আছি। আমার মুখে মাছের রক্ত, ময়লা লাগানো। এর মধ্যে হুজুর চলে আসলেন। আমাকে ঘরে নিয়ে বিছানায় শোয়ানো হলো। হুজুর তার কাজ শুরু করলেন। আমার শ্বশুরকে বললেন আমাকে কালো জাদু করা হয়েছে। তারপর এটা কাটানোর জন্য উনি বিভিন্ন জিনিস জোগাড় করে আনতে বললেন। আমি সেগুলো উল্লেখ করছি না। আমার শ্বশুর সপ্তাহখানেকের মধ্যে এগুলো জোগাড় করে হুজুরকে দিলেন এবং এই 1 সপ্তাহ হুজুর রোজ এসে আমাকে দেখে যেতেন, দোয়া পড়ে ফু দিতেন, আরও 2টো তাবিজ দিয়েছিলেন। হুজুর তারপর কালো জাদু থেকে আমাকে মুক্ত করতে সফল হন। এগুলো সব পরে আবিরের কাছ থেকে শোনা। আমার ঠোঁট মুখে ক্ষত হয়ে গিয়েছিল। আবিরের থেকে শোনার পর বমি করে দিয়েছিলাম। কালো জাদু কে করেছে কথা জানতে চাইলে আমাকে কেউ কিছু বলেনি তখন, কিন্তু আমার সন্দেহ আমার শাশুড়ির ওপর হয়। তাই একদিন লুকিয়ে আমি এই হুজুরকে কল দেই এবং জানতে চাই। হুজুর প্রথমে কিছু বলতে না চাইলেও আমার অনেক আকুতি মিনতির পর তিনি আমাকে বলেন আমার শাশুড়ি আবিরের থেকে আমাকে দূরে সরানোর জন্য এই জঘন্য কাজ করেছিলেন। এটা শুনে আমি খুব কষ্ট পাই, কারণ আমার শ্বশুর বাড়ির এলাকায় সবাই জানে আমি তাকে সন্তুষ্ট করার জন্য কত চেষ্টা করেছি। পরে আমি আবিরকে নিয়ে কাউকে কিছু না জানিয়ে গাজীপুরে চলে আসি আর দুজনে এখানে চাকরি নেই।